আচ্ছা, তাহলে আমাদের শেখার বিষয় কি আজকে? টেন্স। আমরা আজকে দেখব কিভাবে একদম শর্টকাটে পুরো 12টা টেন্স শেখা যায়। এখন যদি প্রশ্ন করা হয় টেন্স কি বা কাকে বলে, টেন্স কাকে বলে? টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল, অথবা আমরা বলতে পারি ক্রিয়ার সময়, ক্রিয়ার সময় অথবা ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। শর্টকাটে আমরা লিখতে পারি যে ক্রিয়া বা কার্য সংঘটিত হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। এখন আমরা টেন্স শিখতেছি বাংলা ভাষায়, আমরা তো আর আমেরিকান নয় যে ইংল্যান্ডের অধিবাসী নয় যে আমরা ইংরেজিতে শিখব, তাই না? বাংলা ব্যাকরণ আমরা বাংলায় শিখি, তো ইংরেজি গ্রামারটা আমাদেরকে বাংলা ইংরেজি মিশেল করে শেখা লাগে। তো ক্রিয়া বা কার্য সংঘটিত সময়কে টেন্স বা কাল বলে। আমি যদি বলি যেমন যে আমি ভাত খাই, কি খাই? ভাত খাই। এই যে খাই, যাই, পড়ি, দেখি, চলি, বলি, পান করি, সাঁতার কাটি, ধরি, এগুলো সবই কি? এগুলো সবই টেন্স। এগুলোকে বলা হয় ভার্ব। কি বলা হয়? ভার্ব বা ক্রিয়া। এই ভার্ব ছাড়া কিন্তু মূলত কোনো সেন্টেন্স হয় না। ভার্ব ছাড়া কি হবার নয়, কোনো সেন্টেন্স হবে না। তো এই যে ভার্বটা আছে, এই ভার্বটাকে যদি আমরা প্রশ্ন করি কে খায়, তাহলে বাড়াবে কি? কে দিয়ে প্রশ্ন করলে বাড়াবে হলো সাবজেক্ট। তারপর এই ভার্বকে যদি প্রশ্ন করি যে কি খাই, কি খাই, তাহলে বাড়াবে কিন্তু হলো অবজেক্ট। কি বাড়ালো? অবজেক্ট। আমি ভাত খাই, ক্রিয়াকে প্রশ্ন করলাম কে খায়, সাবজেক্ট বাড়ালো আমি খাই। তারপর হচ্ছে কি খাই, বের হলো ভাত খাই, তাহলে অবজেক্ট বের হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের সাবজেক্ট বা অবজেক্ট বের করার একটা সাধারণ টেকনিক বা উপায়। এটা একটা বাক্য। আমি যদি বলি যে আমরা মাঠে ফুটবল খেলতেছি, আমরা মাঠে ফুটবল খেলতেছি, এটা তেসি তেসো দিয়ে একটা বাক্য। এটা কোন টেন্সটা আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন দেখব। আমরা মাঠে ফুটবল খেলতেছি, তাহলে আমি যদি প্রশ্ন করি যে কে বা কারা খেলতেছে, তাহলে ক্রিয়াকে আমরা প্রশ্ন করতে পারি কে দ্বারা, আর যদি বহু বচন হয় মানে অনেক বোঝায় তাহলে কারা দ্বারা। তাহলে এখানে কে দ্বারা প্রশ্ন করার পরিবর্তে কারা দ্বারা প্রশ্ন করতে হবে, যেহেতু আমরা। আবার যদি ক্রিয়াকে প্রশ্ন করি যে কি খেলতেছি, ফুটবল খেলতেছি, তাহলে কি বাড়াবে? অবজেক্ট, তাই না? এখন আমি যদি প্রশ্ন করি যে কোথায় খেলতেছি, মাঠে, তাহলে কি বাড়াবে? স্থান, প্লেস। এবং যদি বলা হয় কখন খেলতেছি, তখন বাড়াবে টাইম বা সময়। আমি যদি বলতাম যে আমরা আজ বিকেলে মাঠে ফুটবল খেলতেছি, এটা কি হবে? তখন সময়টা বের করা যাবে। তার মানে একটা সেন্টেন্সকে আমরা চাইলে কি করতে পারি? বড় করা যেতে পারে বিভিন্ন শব্দ যুক্ত করে। তো সেটা টেন্সের বড় বড় বাক্যগুলো কিভাবে শিখবো সেগুলো আমরা জানবো। তো এখন এই যে টেন্স, ক্রিয়া বা কার্য সংঘটিত হচ্ছে বা হয়, সেটাই হলো কাল বা টেন্স। তো এই টেন্সকে মূলত ভাগ করা হয়েছে প্রধানত 3 প্রকার। কয় প্রকার? নাম্বার 1, একটা হচ্ছে হলো প্রেজেন্ট, যেটা অর্থ হচ্ছে বর্তমান। নাম্বার 2 হচ্ছে পাস্ট, যার অর্থ হচ্ছে হলো অতীত, যার অর্থ কি? অতীতকাল। নাম্বার 3 ফিউচার,
যার অর্থ হচ্ছে কি ভবিষ্যৎকাল। যদি আমরা টেন্স যুক্ত করি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই হলো 3 প্রকার টেন্স। এখন আমাদের জানতে হবে যে প্রেজেন্ট টেন্স কী বা কাকে বলে, পাস্ট টেন্স কী বা কাকে বলে এবং ফিউচার টেন্স কী বা কাকে বলে। এইগুলো সম্পর্কে বিস্তারিত জানার পর টেন্সকে কি আরও ভাগ করা যায় কি না সে সম্পর্কে আমাদের জানতে হবে। এখন আমরা এই বাক্যগুলো উদাহরণগুলো রাখি, আমরা প্রেজেন্ট টেন্সটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করি যে প্রেজেন্ট টেন্স কি, যে বর্তমানে কোনো কাজ সংঘটিত হওয়া বা হচ্ছে এমন বোঝালে, কি বলছি, যে বর্তমানে কোনো কাজ সংঘটিত হওয়া বা হচ্ছে এমন বোঝালে তাকে কি বলে, প্রেজেন্ট টেন্স বলে। আমরা উপরের বাক্য দুটো দেখি, এই বাক্য দুটো আমরা কি লিখছিলাম যে আমি ভাত খাই, তাহলে এটা কখন হচ্ছে, বর্তমানে হচ্ছে। আমরা মাঠে ফুটবল খেলতেছি, বর্তমানেই খেলতেছি। তো এই বাক্যগুলোকে আমরা যদি ইংরেজিতে কনভার্ট করি, এটা আমরা জানি সাবজেক্টের পর আসবে হলো আই ইট রাইস। এখন এটা কিভাবে হলো সেটার স্ট্রাকচার বা গঠন আমরা টেন্সটা যখন আলোচনা করব তখন জানবো। আমরা মাঠে ফুটবল খেলতেছি, তাহলে এর ইংরেজি হবে উই আর প্লেইং ফুটবল। কোথায় খেলতেছি, ইন দ্য ফিল্ড। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ইন দ্য কথাটা কখন আসবে। দেখো সাধারণত ইন দ্য পন্ড, ইন দ্য রিভার, ইন দ্য স্কাই, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ঠিক আছে, ইন দ্য ফিল্ড, কোনো একটা স্থান, ইন দ্য গার্ডেন, বা কোনো একটা স্থান, সেটা হলো আকাশে হতে পারে, আসমানে হতে পারে, বায়ুশূন্য স্থানে, বা বায়ু নাই যে জায়গায় সেই জায়গা হতে পারে, অথবা কোনো একটা স্থান বোঝাতে পারে, কোনো একটা জায়গার সমষ্টি বোঝাতে পারে। সেই সব ক্ষেত্রে আমরা ইন দ্য ব্যবহার করব। যেমন ইন দ্য পন্ড, ইন দ্য রিভার, ইন দ্য ফিল্ড, ইন দ্য গার্ডেন। যে মিনা বাগানে ফুল তোলে, মিনা পিক্স ফলোয়ার ইন দ্য গার্ডেন, তাই না? আমরা নদীতে সাঁতার কাটি, উই সুইম ইন দ্য রিভার। তো এই ক্ষেত্রে আমরা ইন দ্য ব্যবহার করে থাকতে পারি। এটা মূলত হচ্ছে তোমার হচ্ছে প্রিপোজিশন, সেই সাথে আর্টিকেল ইউজ হয়। তো আমরা বর্তমানে কোনো কাজ সংঘটিত হওয়া বা হচ্ছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলি, যেটা উদাহরণ আমরা উপরে দেখলাম নাকি। এখন প্রেজেন্ট টেন্সের পর আমরা যে টেন্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট টেন্স। কি টেন্স? পাস্ট টেন্স। যেমন দেখি যে পাস্ট টেন্সের সংজ্ঞাটা একটু দেখি, যে অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছিল বা হচ্ছিল বা চলতেছিল, তাই না, বা ঘটতেছিল বুঝালে তাকে আমরা কি টেন্স বলবো? পাস্ট টেন্স বলবো। সেটা অতীতে হবে। অতীতে যেমন কাজ কি কাজ হতে পারে, যেমন হলো আমি ভাত খেয়েছিলাম, এই আমি ভাত খেয়েছিলাম এটাকে আমরা যখন লিখতে যাব আমরা লিখবো আই এট রাইস। এখন প্রেজেন্ট টেন্সে ছিল ইট, এখানে হয়ে গেল অ্যাট। এখন কেন হলো অ্যাট ইট থেকে সেটাও আমরা শিখব যখন আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে আমরা মাঠে ফুটবল খেলতেছিলাম। এর আগে আমি বলছিলাম কি খেলতেছি, তেছেন, কিন্তু এবার আমি বলতেছি খেলতেছিলাম। ওটাও একটা কি, মানে কাজটা অতীতে চলতেছিল, কি করতেছিল, চলতেছিল। তখন আমরা যদি বলবো যে উই আর প্লেইং
ফুটবল ইন দ্য ফিল্ড, অর্থাৎ আমরা মাঠে ফুটবল খেলতেছিলাম অতীতে, তাই না? তো এই কথাগুলো পাস্ট টেন্সের ক্ষেত্রে হয়ে থাকে। এবার আসো যে পাস্ট টেন্সের পরে যে টেন্সটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি ফিউচার টেন্স, সাধারণ সংজ্ঞা, তাই না? আজকের এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করা যায় এবং এটা যদি রেকর্ডেড থাকে, তোমরা যদি প্রতিদিন দেখো বা মাঝে মাঝে দেখো, তোমার টেন্সের যত সমস্যা আছে এগুলো আর ভুলে যাবা না। দেখা গেল যে টেন্স তোমরা ভুলে গেছো, তখন একবার ক্লাসটা দেখলে হয়ে যাবে। তো ফিউচার টেন্স এটা হলো 3 নাম্বার দিই আমরা। ফিউচার টেন্স, ফিউচার টেন্সের বানান কি? FUTURE, ফাটুর না ফুটুর? ফাটুর না ফুটুর বানান? FUTURE, ফুটুর। কেন ফুটুর? এটা হলো ফিউচার। কেন? যে কোনো জায়গায় যদি তোমরা TU দেখো মাঝখানে, যে কোনো জায়গায় শুরুতে না মাঝখানে বা শেষের দিক যদি এই TU দেখো, তার উচ্চারণ হবে চয়ের মতো। যেমন ফিউচার, স্ট্রাকচার, ফার্নিচার, এগুলো হচ্ছে এই TU আছে, এই জন্য এগুলোর উচ্চারণ চয়ের মতো হয়। ইংরেজি গ্রামারের এটা একটা ম্যাজিক। তো যাই হোক, এই ফিউচার টেন্স কি? ভবিষ্যতে কোনো একটি কাজ সংঘটিত হবে বা হতে থাকবে বুঝালে, কোনো একটা কাজ সংঘটিত হবে বা হতে থাকবে বুঝালে সেটাকে কোন টেন্স বলা যাবে? ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলা যাবে। এখন এই যে ভবিষ্যতে কোনো একটা কাজ সংঘটিত হবে, এখন ভবিষ্যতে ধরো আমি ভাত খাবো, বাংলায় যদি লিখতে যাই কি হবে? আমি ভাত খাবো। আমাদের যেবার ধরেন খুব ক্ষুধা লেগেছে, তার আম্মু বলতেছে আম্মু আমি ভাত খাবো, তুমি এখনো রান্না করো নাই। হ্যাঁ, তাহলে আমি ভাত খাবো কথাটা যুক্ত আছে। আমি ভাত খাবো, আমি ঢাকা যাব, আমি আমেরিকা যাব, আমি নদীতে সাঁতার কাটবো, আমি নদীতে মাছ ধরবো, আমি মাঠে ফুটবল খেলবো, বা আমি মাঠে ফুটবল খেলতে থাকবো, আমি ঢাকা যেতে থাকবো, আমি পায়েস রান্না করতে থাকবো, আমি বিরিয়ানি রান্না করতে থাকবো। যেভাবে ধরো বিরিয়ানি রান্না করতে চাই, লবণ দেশে বেশি করি, এদিকে মরিচ নাই, আদা নাই, রসুন নাই ঠিক মতো, তাহলে খুব স্বাদ হয়ে যাবে, তাই না? তো আমি ভাত খাবো, এটার ইংরেজি কি হবে? আই, তার সাথে যুক্ত হয় সাধারণত শ্যাল ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাবো। এই ভবিষ্যৎ বানানোর জন্য এই জনাবকে আমাদের এক্সট্রা নেওয়া লাগতেছে। তো এটা কেন নেওয়া লাগতেছে? এটা সাধারণত রুলস আছে, নিয়ম আছে, নিয়মের বাইরে তো আমরা কিছু লিখতে পারবো না, তাই না? এখন আমি মাঠে ফুটবল খেলতে থাকবো বা আমরা মাঠে ফুটবল খেলতে থাকবো, এটাকে আমরা কি লিখতে পারি? যে উই শ্যাল, উইয়ের সাথেও শ্যাল বসে, উই শ্যাল বি প্লেইং ফুটবল, কোথায় খেলতে থাকবো? ইন দ্য ফিল্ড, মাঠে। তাহলে এই হলো আমাদের ফিউচার টেন্স কাকে বলে, তার হচ্ছে সাধারণ কিছু উদাহরণ। এখন এই যে আমরা 3টা টেন্স শিখলাম, কি কি টেন্স শিখলাম? একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই টেন্সগুলো আসলে একটা জিনিস খেয়াল করো, যে আমি 2টা করে বাক্য দিয়েছিলাম। কয়টা করে? একটা দিয়েছিলাম যে আমি ভাত খাই, আর একটা দিয়েছিলাম যে আমরা মাঠে ফুটবল খেলতেছি। অর্থাৎ শুরুতে ছিল খাই, যাই, পড়ি, দেখি, চলি, বলি, এরকম। আর পরের বাক্যটা ছিল যাইতেছি, করতেছি, পড়তেছি, দেখতেছি, চলতেছি, বলতেছি, এরকম। তার মানে কি বাক্য 2 ধরনের হয়ে গেল, বা আরও অন্য কোনো ধরনের থাকতে পারে। ওই পাস্ট টেন্সের ক্ষেত্রেও ওরকম 2 ধরনের হয়েছে, কিন্তু এগুলো মূলত হচ্ছে ভার্বের বিভিন্ন রূপ হয়ে যায়। এখন রূপ হয়, এই ভার্বের বিভিন্ন রূপ হয় বিধায় এই টেন্সগুলোকে বিভিন্ন রূপে ভাগ করা যায়। সেটা কি? যে এই প্রত্যেক টেন্সগুলো কি, এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই 3টে টেন্সকেই আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। একটা ভাগ নাম হচ্ছে
ইনডিফিনিট, অথবা এটাকে আমরা বলতে পারি সিম্পল। ইনডিফিনিটের পরিবর্তে আমরা কি বলতে পারি? সিম্পল, সিম্পল টেন্স। তো এই যে ইনডিফিনিট বা সিম্পল, এটা হচ্ছে মূলত বাংলা, যার অর্থ হচ্ছে সাধারণ। নাম্বার 2 কন্টিনিউয়াস, যা এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি কন্টিনিউয়াস অথবা প্রোগ্রেসিভ। তাহলে কন্টিনিউয়াস টেন্সকে আমরা কি টেন্স বলতে পারি? প্রোগ্রেসিভ। এর বাংলা অর্থ যদি লিখতে যাই তাহলে দাঁড়াচ্ছে হলো, এটার অর্থ হচ্ছে ঘটমান। এখন তোমরা যদি প্রশ্ন করো যে ঘটমানটা কি, ঘটমানটা হচ্ছে এমন যেটা ঘটতেছে ঘটতেছে ঘটতেছে, চলছে চলতেছে, হ্যাঁ, সে আছে, তেসি তেসো তেসে, তেছিলাম তেছিল তেছিলেন, তে থাকবো তে থাকিবে ইত্যাদি। নাম্বার 3 পারফেক্ট। পারফেক্ট টেন্স, এই পারফেক্টের বাংলা অর্থ হচ্ছে যে পুরা ঘটিত। এই শব্দটা অনেকেই কম বোঝে। পুরা ঘটিত হচ্ছে একটা কাজ পুরাটাই ঘটছে ঘটছে এরকম বোঝায়, কিন্তু মনে হচ্ছে যেন কাজটা এখনই শেষ হলো, মনে হচ্ছে কাজটা এখনই শেষ হলো, মানে শেষ হয় শেষ হলো না, তার একটা রেশ আছে, থেকে যায়। যে খেয়েও খেলাম না, তোমরা ভাত খাইতে শুরু করেছো আর পেট ভরে নাই, অর্ধেক ভাত খাইছো, খাওয়ার পর বাদ দিয়ে দিছো, রাখি দিছো, ভাতের মধ্যে চুল দেখা গেছে, পাথর দেখা গেছে, অমনি রাখ এবং খাওয়া বাদ দিছো, তখন তোমার পেটটা কয় কি ধর, পেটটা ভরলই না, মানে খেয়েও যেন খেতে পারলাম না। এই মূলত হচ্ছে এই পারফেক্ট টেন্সটা এই ধরনের। তারপর হচ্ছে নাম্বার 4 যে পারফেক্ট কন্টিনিউয়াস। এর অর্থ হচ্ছে পুরা ঘটিত ঘটমান, যা যেটা হলো এমন বোঝায় যে কোনো একটা কাজ যেন এইমাত্র ঘটলো বা ঘটতেছিল, এই ধরনের বোঝায়, তখন সেটা এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহৃত হয়। তো এখন আমি যদি তোমাদেরকে বলি তাহলে টেন্স কত প্রকার হলো মোট? টেন্স মোট কত প্রকার জীবন? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, সেটা আগে বলছি। সেই প্রেজেন্ট টেন্সকে আবার প্রেজেন্ট টেন্সকেও ভাগ করা যায় 4 ভাগে, পাস্ট টেন্সকেও ভাগ করা যায় 4 ভাগে, এবং ফিউচার টেন্সকেও ভাগ করা যায় 4 ভাগে। তার মানে এই যে 4 প্রকার টেন্স লিখলাম, এর সাথে আমরা যুক্ত করতে পারি প্রেজেন্ট, আমরা যুক্ত করতে পারি পাস্ট, আমরা যুক্ত করতে পারি ফিউচার। তাহলে এরা সবাই কয় প্রকার হলো? 4 প্রকার। প্রেজেন্ট 4 প্রকার, পাস্ট 4 প্রকার এবং ফিউচারও 4 প্রকার। টোটাল তাহলে কয় প্রকার দাঁড়ালো? টেন্স হচ্ছে 12 প্রকার। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হলো টেন্স টোটাল 12 প্রকার। এখন আমাদের এই টেন্সের বিস্তারিত জানতে যাবে, আমাদের অত কিছু জানা লাগবে না। আমাদের টেন্সটা কাকে বলে, এর স্ট্রাকচার এবং ইচ্ছে মতো প্র্যাকটিস। উদাহরণ, সেন্টেন্সকে বলা হয় মূলত আমাদের কথা বলার একটা কোনো উপায়, কিন্তু এই সেন্টেন্সগুলো তৈরি করতে যে জিনিসটা সবচেয়ে বেশি লাগে সেটার নাম হলো টেন্স। টেন্সকে বলা হয় ইংরেজি গ্রামারের ফ্যাক্টরি বা কারখানা। কারণ টেন্স যদি তুমি না জানো ভালো করে, ইউ কান্ট বি এবল টু মেক এনি কাইন্ড অফ সেন্টেন্স। মানে যে কোনো ধরনের বাক্য তৈরি করতে গেলে তোমার টেন্সের সাহায্য নিতে হবে। আমরা স্পোকেন ইংলিশ রুলগুলো শিখি, সেগুলো তো টেন্সের ভূমিকা আছে। কারণ কখন কোন টেন্সে কোন ভার্ব বসবে সেটা নির্ণয় কিন্তু টেন্সের দ্বারাই সম্ভব। কোন সেন্টেন্সে কোন টেন্স হবে আমরা টেন্স দ্বারাই জানবো। তো এখন আমরা প্রেজেন্টের 4 প্রকার আলোচনা করব, পাস্টের 4 প্রকার এবং ফিউচারের 4 প্রকার আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট, তার সাথে কি যুক্ত? প্রেজেন্ট ইনডিফিনিট,
প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা এটাকে আমরা বলতে পারি সিম্পল প্রেজেন্ট। আমরা এই দুটো নাম দিতে পারি। সিম্পল প্রেজেন্ট যার অর্থ হচ্ছে সাধারণ বর্তমান। এখানে আমরা কি যুক্ত করি? টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, সাধারণ বর্তমান কাল। কথা বলছেন? এই সাধারণ বর্তমান কালটা কাকে বলে? যে বা সাধারণ বর্তমান কাকে বলে? তোমার ক্লাস 6-এ সুন্দর করে নোট করে দিয়েছিলাম। হ্যাঁ, সেই নোটগুলো মনে হয় কি কটকটি চ্যাংটাক দিয়ে শেষ করছেন। তো যাক, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? যে বর্তমানে, আমরা সংজ্ঞাগুলো দেখবো, তোমাদের এগুলো নোট করার দরকারি, নোট তো আছেই। বর্তমানে কোনো কাজ সংগঠিত হয় বুঝালে ভার্বের কি হয়? প্রেজেন্ট। বিস্তারিত লেখার দরকার নেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বর্তমানে কোনো একটা কাজ সংগঠিত কি এখানে দেখো, হয় বা হওয়া, যাওয়া, খাওয়া, পড়া, দেখা, বলা ইত্যাদি এই ধরনের। তো এই টেন্সটাকে যদি তোমাকে বলা যায় যে স্যার আমরা এই টেন্সটা চিনবো কিভাবে? আমরা ইংরেজিতে চেনার জন্য একটা উপায় আছে, বাংলায় চেনার জন্য উপায় আছে। ইংরেজিতে যে চিনবো, ইংরেজিতে চিনতে গেলে সেটার আলাদা নিয়ম, বাংলায় চেনার আলাদা নিয়ম। আমরা সাধারণত বাংলা বাক্যই দেখি যে আসলে এই অমুক যে একটা বাক্য বলে, এটা কি বাক্য, এটা কেমনে চিনবো? তো এটাকে যদি আমরা চিনি, হাউ ক্যান উই নো দিস? চেনার উপায়টা কি? যে সাধারণত দেখো, ক্রিয়ার শেষে এই টেন্সের কোনো বাক্য তোমরা যখন লক্ষ্য করবা, যখন দেখবা যে ক্রিয়ার শেষে এই বৈশিষ্ট্যগুলো আছে, তখন চোখ বন্ধ করে সেটা বুঝে নেবা কোন টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট, যে ক্রিয়ার শেষে কি থাকবে? ক্রিয়ার শেষে কিছু জিনিস থাকবে বা প্রত্যয় থাকবে। সেটা কি? এ অন্তস্থ অ যদি থাকে, ক্রিয়ার শেষে কি থাকে? অন্তস্থ অ। তারপর হচ্ছে ও যদি থাকে, তারপর হচ্ছে রস্বই যদি থাকে, তাই না? তারপর আর কি থাকতে পারে? এ যদি থাকে, তারপর হচ্ছে দন্তন্য যদি থাকে, সেগুলোকেই আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন অন্তস্থ অ হুবহু থাকবে, সরাসরিই থাকবে। ও, ওর পরিবর্তে ওকারও থাকতে পারে। রস্বইর পরিবর্তে রস্বই কার থাকতে পারে। এর পরিবর্তে এ কার থাকতে পারে, তাই না? তো এই ধরনের যদি কোনো কিছু দেখি, আমরা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এখন এই টেন্সটাকে যে হাউ ক্যান উই মেক দিস সেন্টেন্স, হাউ ক্যান উই স্ট্রাকচার্ড দিস সেন্টেন্স, তাহলে গঠন প্রণালী বা হচ্ছে এর স্ট্রাকচারটা আমরা দেখব। এর গঠন প্রণালীটা কেমন হবে? প্রথমে বসবে হচ্ছে মিস্টার সাবজেক্ট বসলো, তারপর বসবে হচ্ছে ভার্ব, আমরা বলতে পারি ওয়ান। ভার্ব ওয়ানটা কি আবার? জীবন, ভার্ব ওয়ান কি? ভার্বের প্রথম ফর্ম। আচ্ছা, ভার্বের যে প্রথম ফর্ম, ভার্বের ফর্ম কয়টা? কি কি? এটা তো ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। এটা কোন স্যার শিখেছে? এটা তো আমরা বলি ভার্ব ওয়ান। ভার্ব ওয়ানটা মূলত কি? ভার্ব ওয়ানটা হচ্ছিল প্রেজেন্ট ফর্ম। ভার্বের রূপ হলো তিনটা, একটা প্রেজেন্ট রূপ, একটা পাস্ট রূপ, আর একটা হচ্ছে পার্টিসিপল রূপ। এই তিনটা রূপ জানতে হবে। ইংরেজিতে বাক্য তৈরি করার সবচেয়ে মানে যে বেশি ভূমিকা পালন করবে সেটা হচ্ছে ভার্ব। যার যত বেশি জানা, সে তত বেশি বাক্য তৈরি করতে পারবে। ওই যে আমরা ইংরেজিতে দেখেছি কনজুগেশন অফ ভার্ব। স্ট্রং ভার্ব, উইক ভার্ব নাম শুনছেন? যেমন গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। আছে না এগুলো? হ্যাভাইড, অ্যাবাউট, অ্যাবাইডেন, রাইজ, রোজ, রাইজেন, অ্যারাইজ, অ্যারাইজ, অ্যারাইজেন, অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওয়েকেন, বিগিন, বিজ্ঞান, বিগান, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, সিং, স্যাং, সাং। এগুলোকে স্ট্রং ভার্ব বলা হয়।
আবার প্লে, প্লেড, প্লেড, এগুলোকে বলা হয় উইক ভার্ব, যেগুলো শেষে ইডি যুক্ত করা হয়। তো মূলত এই ভার্বটা না জানলে কিন্তু হচ্ছে বাক্য খুঁজে পাবা না যে কিভাবে আমি বাক্য তৈরি করব। তো যাই হোক, আমরা দেখলাম কি সাবজেক্টের পর ভার্ব 1, তারপর শেষে কি বসবে? অবজেক্ট। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সাবজেক্টের বাংলা কি, সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। কর্তা বা হচ্ছে যে কাজটি করে। ভার্ব হচ্ছে ক্রিয়া, অবজেক্ট হচ্ছে কর্ম, যে কাজটি করা হয় সেটা হলো কর্ম। বসো, এখন আমি উদাহরণ যদি তোমাদের দেই যে আমি একটি ঘুড়ি উড়াই, আমি একটি ঘুড়ি উড়াই, এর ইংরেজি কি হবে? ইউ হ্যাভ টু ফলো দ্য স্ট্রাকচার, ইউ হ্যাভ টু সি, তোমাকে দেখতে হবে ডিফাইন্ড ওয়ার্ডস, এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা কি, তোমাকে খুঁজে বের করতে হবে আগে সাবজেক্ট। হু ইজ সাবজেক্ট হিয়ার? এখানে সাবজেক্ট কে? আমি। হ্যাঁ, যেহেতু আমি কাজটি করি তো সুতরাং এটা হলো সাবজেক্ট আমি, তাহলে আমি ইংরেজি কি? আই, তাই না? এখন কি করি? উড়াই, তাহলে ভার্ব আসলে হলো উড়াই। তো উড়ানোর ইংরেজি কি? ফ্লাই। ফ্লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে ফ্লিউ, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ফ্লোন। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। তো এগুলো চার্ট আছে, এই চার্টগুলো মুখস্থ রাখতে হবে। তো আই ফ্লাই, এখন হচ্ছে কি উড়াই? একটি ঘুড়ি উড়াই, এই পুরোটা হচ্ছে কি? অবজেক্ট। তাহলে একটির ইংরেজি আ দেব, আই ফ্লাই আ কাইট। কাইট বানান কি? কে আই টি। আই ফ্লাই আ কাইট। আমি নদীতে মাছ ধরি, আমি নদীতে মাছ ধরি, এর ইংরেজি কি হবে? আই, ধরার ইংরেজি হচ্ছে ক্যাচ, আই ক্যাচ ফিশ। হ্যাঁ, আই ক্যাচ ফিশ ইন দ্য রিভার। এখন তোমাদের আমি স্ট্রাকচার দিয়ে বাক্য দিলাম। এই যে আমি বলছিলাম যে ক্রিয়ার শেষে কি থাকবে? এই চিহ্নগুলো থাকবে। তাহলে এখানে উড়াইয়ের শেষে কি আছে? রস্বই। আমি নদীতে মাছ ধরি, ধ বয়বিন্দু রস্বইকার, এই যে রস্বইকার আছে বা রস্বই আছে, এটা অবশ্যই চেনার উপায় প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে মিলে যায়। এই জন্য এটাকে আমরা কোন টেন্স বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, গট ইট? হ্যাঁ, তাহলে আমরা এটা কি দেখলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেসিক যে স্ট্রাকচার এবং তার উদাহরণ কিছু দেখলাম। এখন এই টেন্সটার আমরা যে ফর্মটা দেখলাম এই বাক্যটার, এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ। কি বলা হয়? অ্যাফার্মেটিভ। বানান দেখো, বলো জীবন অ্যাফার্মেটিভের বাংলা কি? অ্যাফার্মেটিভের বাংলা হচ্ছে হ্যাঁ বোধক। জীবন অনেক জায়গায় পড়ছে কিন্তু ভালোভাবে পড়ে নাই, এগুলো ঠোঁটস্থ রাখতে হবে। টেন্সের এ টু জেড মুখস্থ থাকতে হবে, তোমার মেমোরির মধ্যে সেভ করতে হবে, যেটা আর কখনো ভাইরাস বা অন্য কিছু দিয়ে ডিলিট করা যাবে না। কথা বলছেন? ফরম্যাট দেওয়া যাবে না। যতদিন না টেন্সকে নিজের মস্তিষ্কে সেভ করা হচ্ছে ততদিন ইংরেজিতে কোনো স্টুডেন্ট আগাতে পারবে না, এটা গ্যারান্টি। তো সুতরাং অ্যাফার্মেটিভে যার অর্থ হচ্ছে হ্যাঁ বোধক। আমরা এটা দেখলাম হ্যাঁ বোধক বাক্যগুলো, তাই না? কিন্তু একটা বাক্যের হচ্ছে মূলত 4 ধরনের হবে, রূপ হবে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক, একটা হবে নেগেটিভ বা না বোধক, একটা হবে হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক, আর একটা হবে হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, প্রশ্ন এবং না বোধক একই সাথে। তো আমরা এখন এই 4টা দেখব একটা বাক্য দ্বারা, যে কিভাবে একটা বাক্যকে আমরা এই 4টায় পরিণত করতে পারি। সেটা হলো, দেখো যে একটা বাক্য বলো দেখি তোমাদের মধ্যে থেকে, যে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট বাংলা বলো একটা বাক্য। পৃথিবীতে কি বাক্যর অভাব পড়ে গেল? আমি ভাত খেয়েছিলাম, তাই তো পাস্ট টেন্সে চলে গেল, অতীতে। আমি শিখাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট, তুমি বলতে খেয়েছিলাম পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, আমি ভাত খাইতে বলেছি আমি, সেটা তুমি এটা নিজের বারবার খাই খাই কান দাও, আর কোনো ভার্ব নাই। ফুটবল খেলি তো খেলতেইছি,
ওই ক্রিকেটে তো খেলতেছি, খেলা ছাড়া কি আর ভার্ব নাই? হ্যাঁ, আই গো টু স্কুলে আমরা বলতে পারি যে যাওয়ার ইংরেজি গো মানে যাওয়া, আমরা বলতে পারি। তাহলে এই যে আমি কোথায় যাই, আমি স্কুলে যাই, তাহলে অবশ্যই এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। এর ইংরেজি কি? আই গো টু স্কুল, আমি স্কুলে বা বিদ্যালয়ে যাই। এটা কিন্তু অ্যাফার্মেটিভ। কি এটা? হ্যাঁ, এটাকে আমি নেগেটিভ বানাবো। কি বানাবো? নেগেটিভ বানাতে গেলে তার একটা গঠন আছে। কি আছে? তার গঠনটা কি আমাদের সেটা জানতে হবে। এটার গঠনটা হচ্ছে, হ্যাঁ এখানে আরেকটা তোমাদের জিনিস আমি বলে দেই যে সাবজেক্টটার এখানে ব্যাপার আছে। আসসালাম, সাবজেক্টের ব্যাপার আছে। কি সাবজেক্টের কিন্তু হচ্ছে সিঙ্গুলার আছে, প্লুরাল আছে, আছে না? নাম্বার যেটাকে বলা হয়, এবং পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এবং এদের সিঙ্গুলারও আছে, কি আছে? প্লুরাল। ভার্বটা যদি মানে ভার্ব না, সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, কি হয়? থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার কোডগুলো এই যে হি, শি, ঠিক আছে, ইট। তারপর হচ্ছে প্রপার নাউন হতে পারে। প্রপার নাউন কি আছে? যে কোনো প্লেস বা স্থানের নাম, যে কোনো মানুষের নাম, যে কোনো বস্তুর নাম, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার হবে। তখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে একটা জিনিস যুক্ত হয়। সেটা কি যুক্ত হয়? এস বা ইএস। সেটা কোন ক্ষেত্রে? এই অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। কথা বুঝছেন? এই অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বা ইএস। এখন কখন ইএস হবে? যদি কোনো শব্দের শেষে ও থাকে, ডাবল এস থাকে, এস এইচ থাকে, সি এইচ থাকে, তারপর ইউএস থাকে না? এই ধরনের যদি ভার্বের সাথে এগুলো থাকে, আরও অনেক ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। যখন ভার্বের সাথে এগুলো দেখবে, শেষে মানে কোনো শব্দের শেষে এগুলো দেখবেন, তার শেষে কি আসবে? ইয়েস। আর বাকি ক্ষেত্রে কি হবে? এস। যেমন এই যে গোজ, গো আছে, গো এর সাথে কি হবে? ইয়েস, গোজ। তারপরে ইটের সাথে হবে এস। এখন সাবজেক্টটা কখন মানে থার্ড পার্সন হবে এবং কখন আমরা ইয়েস যুক্ত করবো? যে আমি বিদ্যালয়ে যাই, এখানে যদি আমি বলতাম যে সে বিদ্যালয়ে যায়, তখন কি হবে? তখন হবে শি গোজ টু স্কুল। এই থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে শি আসছে থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য গোটা হয়ে গেল গোজ। অথবা মিনা গোজ টু স্কুল, জেবা গোজ টু স্কুল। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিন্তু কেটে ব্যবহার করব। আচ্ছা, এটা আমরা দেখলাম। এখন নেগেটিভের স্ট্রাকচারটা আমরা কি দেখব? প্রথমে আসবে হচ্ছে সাবজেক্ট। কি আসবে? সাবজেক্ট। সাবজেক্টের পর আমরা কি দেব? ডু নট, অক্সিলিয়ারি ভার্ব। একটা জিনিস মাথায় রাখতে হবে, নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার আমাদের জানতে হবে। ডু নট ব্যবহার হবে অথবা কি নট ব্যবহার হতে হবে? ডাজ নট। ডু নট হচ্ছে শুধুমাত্র সিম্পল যে আই, ইউ, উই, এগুলোর ক্ষেত্রে। আর ডাজ নট কোথায় আসবে? ওই যে থার্ড পার্সন সিঙ্গুলারগুলো যে আছে সেক্ষেত্রে ডাজ নট ব্যবহৃত হবে। তারপর কি আসবে? এখানে আসবে ভার্বের ওয়ান। এক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে আর কোনো ঝন্টু মন্টু যুক্ত হবে না। কথা বুঝছেন? কারণ ওর জন্য আমরা ডাজ নটটা নিয়েছি বা ডু নট আমরা নিয়েছি। তাহলে আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। আমি যদি এটার ইংরেজি বলি যে আমি বিদ্যালয়ে যাই না, কি যেবা বা যেবা বিদ্যালয়ে যায় না, সেক্ষেত্রে এটার ইংরেজি কি হবে? সেক্ষেত্রে কি হবে? আমি যদি যুক্ত করি তাহলে আই ডু নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই না। কিন্তু এটা যদি থার্ড পার্সন হতো তখন কি হতো? যেমন হচ্ছে আমরা লিখি যেবা ডাজ নট, এই যে গো টু স্কুল, যেবা ডাজ নট গো টু স্কুল হয়ে গেল। কিন্তু নেগেটিভ শিখলেন। এবার আসেন, এর স্ট্রাকচার আছে হলো কি স্ট্রাকচার? ইন্টারোগেটিভ। জায়গা শর্টকাট এই জন্য আমরা একটু মিশাই দিই। এর ইন্টারোগেটিভটা আমরা কীভাবে লিখব? এর স্ট্রাকচারটা আমাদের আগে দেখতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আসবে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট ভার্ব ওয়ান। এক্ষেত্রেও ভার্বের সাথে অতিরিক্ত কোনো কিছু যুক্ত হবে না, এবং শেষে সাইন অফ কোয়েশনস বা প্রশ্নবোধক চিহ্নটা আমাদের কী করতে হবে? দিতে হবে।
আমি বিদ্যালয়ে যাই, এটা যদি আমরা প্রশ্নবোধক বানাতে যাই সেক্ষেত্রে কি হবে জিবা? আমি কি বিদ্যালয়ে যাই, আমি কি বিদ্যালয়ে যাই। সেক্ষেত্রে আমরা বলবো যে ডু আই গো টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাই, এবং এখানে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, নইলে ভুল হবে। ডু আই গো টু স্কুল। যদি বলতাম যে জেবা কি স্কুলে যায়, তখন কি হবে? ডাজ জেবা গো টু স্কুল। কথা বুঝছেন? এক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না, কারণ এখানে ডাজ আমরা নিয়েছি তার জন্য। এটা কি গেল? প্রশ্নবোধক সেন্টেন্স। এখন এখানে আরেকটা আছে, সেটা কি? প্রশ্নও হবে, সেই সাথে নাও বুঝাবে। প্রশ্ন বুঝাবে, নাও বুঝাবে। সেটা যেমন দেখো, ইন্টারোগেটিভ নেগেটিভ একসাথে, তখন তার স্ট্রাকচার হবে ডু অথবা ডাজ আগে আসবে, ডু অথবা ডাজ আগে আসবে, প্লাস সাবজেক্ট হবে, প্লাস হচ্ছে নট আসবে, ভার্ব ওয়ান হবে, এবং সেই সাথে শেষে অবজেক্ট বসবে, এবং প্রশ্নবোধক চিহ্ন এখানেও দিতে হবে। আমি বিদ্যালয়ে যাই, এর ইন্টারোগেটিভ নেগেটিভ কী হবে বাংলায়? আমি কি বিদ্যালয়ে যাই না, আমি কি বিদ্যালয়ে যাই না। দেখো প্রশ্নও আছে এবং নাও আছে। তো এক্ষেত্রে আমরা কি লিখব? সেক্ষেত্রে আমরা লিখব ডু আই নট গো টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাই না। এখানে যদি থার্ড পারসন হয়, যেমন হি দিয়ে যদি আমরা লিখি, সেক্ষেত্রে কী হবে? ডাজ হি নট গো টু স্কুল। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এর আগে আমরা যেভাবে ব্যবহার করেছিলাম শব্দ, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে স্ট্রাকচারটা এইটা হবে না। সেক্ষেত্রে ডাজ নটটা কোথায় আসবে? ডাজ নট জেবা গো টু স্কুল। দেখো থার্ড পারসন কিন্তু জেবাও হয়, কিন্তু এই থার্ড পারসনটা হচ্ছে প্রপার নাউন। কি নাউন? এই প্রপার নাউন যখন আসবে তখন অবশ্যই এই নটটা ডাজের সামনেই আসবে, মানে সাথেই থাকবে, তখন ডাজ নট জেবা গো টু স্কুল হয়ে যাবে। শুধুমাত্র কিসের ক্ষেত্রে? নির্দিষ্টবাচক যে নাউনগুলো আছে, নির্দিষ্টবাচক যে নাম, সেক্ষেত্রে আমরা এই ডাজ নটটা ব্যবহার করব সবার সামনে। এখন আমি যদি বলি মিনা কি বাগানে ফুল তোলে না, তখন তার ইংরেজি কি হবে? ডাজ নট মিনা পিক ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। আর যদি বলতাম সে কি বাগানে ফুল তোলে না, সেক্ষেত্রে কি হবে? ডাজ শি নট পিক ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। দেখো এই হলো তফাৎ বা পার্থক্য, আর কোনো পার্থক্য কিন্তু এখানে নাই। এই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চারটা বাক্যের গঠন এবং কতিপয় উদাহরণ। এখন আমাদের এই প্রেজেন্ট টেন্স কি শুধু এই ক্ষেত্রেই হয়? আর কি কোনো প্রেজেন্ট টেন্সের নিয়ম নাই? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আছে। সেটা কি? যদি হলো একটা জিনিস বুঝায়, সেটার নাম হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ, যার অর্থ কি জানেন? চিরন্তন সত্য। যদি চিরন্তন সত্য কোনো বাক্য বোঝায়, সেটা চোখ বন্ধ করে কোন টেন্স ব্যবহার করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা কি সত্য না মিথ্যা? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখন তোমরা এখানে প্রশ্ন করতে পারো, স্যার যে এখানে ইজ আসছে, আমরা কিন্তু অনেক কিছু বুঝি নাই, যাই ওটা বুঝাবো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আবার যদি বলি যে সূর্য পূর্ব দিকে ওঠে, সান রাইজেস ইন দ্য ইস্ট। সান রাইজ মানে ওঠা, রাইজ মানে কি? এখানে এস আসলো কেন? কারণ সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, এই জন্য রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে অস্ত যায়। সান সেটস ইন দ্য ওয়েস্ট। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা চিরন্তন সত্য। কি হবে? দ্য আর্থ মুভস রাউন্ড ইন দ্য সান। সূর্যের চারিদিকে ঘোরে। এই চিরন্তন সত্য বোঝাইলো, এই জন্য এটাকে কোন টেন্স বলা যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট। হ্যাঁ, ইনডেফিনিট নয়, ইনডিফিনিট।
যাই হোক, এবার আসুন হচ্ছে হিস্টোরিক্যাল ইভেন্ট। হিস্টোরিক্যাল যদি কোনো ঘটনা থাকে, এই হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক যদি কোনো ঘটনা থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। যেমন যে আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করি, করি না? আমরা কি অর্জন করি? স্বাধীনতা। উই গেইন ইন্ডিপেন্ডেন্স। কবে? ইন 1971। দেখো উই গেইন, গেইন মানে অর্জন করা, এখানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, মানে ভার্বের প্রেজেন্ট রূপে আছে। উই গেইন ইন্ডিপেন্ডেন্স ইন 1971। আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করি, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঐতিহাসিক ঘটনা। যেমন হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা পলাশির প্রান্তরে পরাজিত হন, হয় না? এটা ঐতিহাসিক ঘটনা, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা আকবর গুজরাট আক্রমণ করেন, আকবর অ্যাটাকস গুজরাট, হতে পারে না? তারপর তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন। এই যে এগুলো ঐতিহাসিক কোনো একটা ঘটনা, এই ঘটনাগুলোকে যখন তুমি বর্তমানে বলতে যাবা, তখন সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আরেকটা খেলা আছে, সেটা কি? সেটা অনেকে বলে অনেকে বলে না, সেই খেলাটা একটু দেখতে হবে। এরপরে এই টেন্সের আর কিছু নাই, সেটার নাম হচ্ছে আমরা সাবজেক্ট পাইব একটা বাক্যে, তারপর ভার্ব পাবো, তাই না? ভার্বের ওয়ান পাবো, তারপর কি পাবো? অবজেক্ট। কিন্তু এই ভার্ব ওয়ানটা আমরা জানি ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আছে, আর কি আছে? অক্সিলিয়ারি ভার্ব আছে। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? প্রধান ক্রিয়া, যেমন গো, ডু, ডিড, ডান, প্লে, প্লেড, এবং এগুলো বাক্যের উপর ভিত্তি করে হয়। কিন্তু অক্সিলিয়ারি ভার্বও আছে, হ্যাঁ আছে না? টেন্স অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি, তারপর টু বি ভার্ব, এগুলো ইত্যাদি আছে। কিন্তু এমনও বাক্য আছে যে বাক্যগুলোতে তোমরা প্রিন্সিপাল ভার্ব মনে হয় যেন পাওয়ায় না, কিন্তু সেটা দেখতে অন্যরকম। যদি বলি যে আমি একজন ছাত্র, জীবন একজন পাত্র, আমি একজন ছাত্র, এখানে ইংরেজি কি হবে? কও দেখি। সাবজেক্ট কি বসাইলাম? আই। ভার্ব কি? ছাত্র। ক্রিয়া কি এখানে? ছাত্র। ছাত্র তো একটা নাম বুঝাইলো, নাউন না? তো এখন এখানে ভার্ব কি দেবো তাহলে? যে আই গো টু স্টুডেন্ট, আই প্লে স্টুডেন্ট, এটা হবে? তো এটা কি হবে? এখানে একটা জিনিস উজ্জ্ব আছে যে আমি হই একজন ছাত্র, আমি হই একজন ছাত্র, এখানে হই কথাটা উজ্জ্ব থাকে। অর্থাৎ এই ধরনের ভার্বের ক্ষেত্রে ওই কথাটা কি আছে? উজ্জ্ব আছে। যে বাবু বুঝছেন কথাটা কি? তো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে উজ্জ্ব আছে, থাক। আমি একজন ছাত্র, এক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করি। এম মানে হয় বা হওয়া, আই অ্যাম আমি হই, তাই না? তারপর হচ্ছে আর মানে হয়, ইউ আর তুমি হও, তারপরে হি ইজ সে হয়, হয় না? তো এই যে অ্যাম ইজ আর যে অক্সিলারি ভার্ব, কিন্তু যখন দেখতেছি ভার্ব নেই, উজ্জ্ব আছে, সেক্ষেত্রে আমরা কি করব? ওই অ্যাম ইজ আর বা অক্সিলারি ভার্বগুলোই প্রিন্সিপাল ভার্বের কাজ করবে। তখন আমরা কি বলবো? যে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। তারপর হচ্ছে তিনি একজন শিক্ষক, হি ইজ অ্যান কেন? হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। কথা বলছেন? তো মূলত যদি বাক্যের মধ্যে কোনো ভার্ব নাই এরকম বুঝায়, সেক্ষেত্রে এই অক্সিলারি ভার্বগুলো কিসের ন্যায় কাজ করবে? প্রিন্সিপাল ভার্বের ন্যায় কাজ করবে। এটাকে যদি নেগেটিভ করতে যাও তখন কি করবেন জুবাইদুল? তখন সহজ টেকনিক হচ্ছে এই এম এর সাথে নট, আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। যদি হলো হি হয় তাহলে কি হবে? হি ইজ নট আ স্টুডেন্ট। যদি হচ্ছে তোমার হলো ইউ হয় তাহলে ইউ কি হবে? ইউ আর নট আ স্টুডেন্ট। মূলত আই এর সাথে বসে এম, ইউ এর সাথে বা উই এর সাথে প্লুরাল ফর্ম যেগুলো সেগুলোর সাথে বসে আর,
এবং থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসে ইজ। কথা বুঝছেন? ওই নিয়ম অনুযায়ী এগুলো কিন্তু হচ্ছে আমাদের ইংরেজি করতে হয়। এটাকে যদি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বানাতে যাই তাহলে অ্যামটা সামনে আসবে, যে অ্যাম আই আ স্টুডেন্ট। যদি ইন্টারোগেটিভ নেগেটিভ বানাতে যাই অ্যাম আই নট আ স্টুডেন্ট। যদি মিনার ক্ষেত্রে হয় অ্যাম নট মিনা আ স্টুডেন্ট, কারণ প্রপার নাউন, ওই জন্য অ্যাম নটটা আগে আসবে। যদি বলি শি যে বা হি, তাহলে কী হবে? ইজ হি নট আ স্টুডেন্ট, সে কি একজন শিক্ষার্থী নয়? তাহলে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়? এই অক্সিলারি ভার্বগুলো দিয়েই করা যাচ্ছে। এক্ষেত্রে ডুড বা ডাজের ব্যবহারের প্রয়োজন নেই। তো যাদের এগুলো নোট করা আছে অবশ্যই সেগুলো কি করতে হবে? মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে। অথবা আমাদের এই যে রেকর্ডেড যে ভিডিওটা আছে এটা অবশ্যই তোমরা মাঝে মাঝে ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো, আমি তোমাদের বলে দেই, সেটা হচ্ছে বেসিক ইংলিশ কোর্স প্লাস। এটা লিখে সার্চ দেবেন, সার্চ দিলে সুন্দরভাবে পেয়ে যাবেন আমার চ্যানেল। এখানে গ্রামার সম্পর্কে সব ভিডিও আছে, সেই সাথে হাউ ক্যান উই স্পিক ইংলিশ, কীভাবে ইংরেজিতে আমরা কথা বলতে পারি, স্পোকেন ইংলিশ রুল, তারপর হচ্ছে বিভিন্ন সেন্টেন্স ট্রান্সলেশন এবং অনেক কিছু আছে, দেখলেই বোঝা যাবে। সাবস্ক্রাইবার ইনশাল্লাহ দ্রুত বাড়তেছে, আশা করা যায় যে কয়েক মাসের মধ্যে মনিটাইজেশন হয়ে যাবে যদি এভাবে বাড়তেই থাকে। তাই সকলের কাছে দোয়া চাচ্ছি যেন চ্যানেলটা তাড়াতাড়ি বৃদ্ধি পায়, তোমাদের জন্য একটা সুন্দর একটা ট্রেডের ব্যবস্থা আছে।